শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। লাবণ্য, তোমাকেও কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, ভালো সময় কাটছে। এই সময়টা আসলে এখন তো হেমন্ত চলছে এবং শীত আসছে এই সময়টা খুব ভালো লাগে, একটু কম গরম কম শীত। হ্যাঁ, কখনো গরম লাগছে কখনো আবার ঠান্ডা লাগছে, ভালোই লাগে আসলে সময়টা। বাহ, তোমার সবকিছু মিলিয়ে সময় কেমন যাচ্ছে? খুবই ভালো যাচ্ছে। এখন তো আসলে চাকরি, তারপরে এই ধরনের উপস্থাপনা, তোমার সাথে বসতে হয়, পাশাপাশি বই পড়া হয়। তোমার কি বই পড়া হয়? আমারও বই পড়া হয়। তুমি শেষ কোন বইটি পড়েছো? আমি আবার পুরনো বইগুলো নতুন করে ঝালাই করছি, যেমন ধরো ম্যাক্সিম গোর্কির মা পড়ছি, কিছুদিন আগে শঙ্খনীল কারাগার, আমাদের প্রয়াত কথার সাথে ঘুমান আমাদের জন্মদিন ছিল না, তো ওই দিন আমি শঙ্খনীল কারাগার আরেকবার পড়েছি। চমৎকার। তো তোমার? আমার আসলে টুকটাক মাঝে মাঝে আসলে পুরোনো বইগুলো ঘাটা হয়। কিছুদিন আগে কমলা সুন্দরী একটা বই ছিল, সেই বইটি পড়েছিলাম। এরকম আসলে সময় পেলে দেখা যায় পুরোনো বইগুলো একটু ঘেটে ঘেটে দেখা হয়। মানে তুমি কমলা সুন্দরী বই পড়বে না? যাই হোক, আজকে আমরা বই নিয়ে কেন কথা বলছি একটু চলো জানিয়ে দিই কেন। চলো দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন আমাদের মতোই একজন বই প্রেমী, সেই সাথে একজন স্বেচ্ছাসেবী, তিনি জামাল হোসেন। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা তো খুবই ভালো আছি। মানে বইয়ের মানুষ আপনি, এবং পাশাপাশি আপনি সমাজের দিকে দিকে বিভিন্ন ক্ষেত্রে আপনি আলো ফেলছেন, যেটি আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করেছে। আপনার কথা যখন আমরা জানছিলাম মুগ্ধ হচ্ছিলাম, সেজন্য আপনাকে সবার পক্ষ থেকে অনেক স্যালুট। আপনাদেরকেও ধন্যবাদ, বিশেষ করে মাছরাঙা রাঙা সকালকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রাঙা সকালে যেটা হয় যে আমরা একজন সফল মানুষের একদম ছোটবেলা থেকে জানতে চাই, কারণ ছোটবেলায় তো আসলে ভিত্তি প্রস্তুত করে দেয় সেই সময় স্বপ্ন, সেই সময় ছোট ছোট ইচ্ছাই কিন্তু পরবর্তীতে বড় হয়ে মহিরু হতে পরিণত হয়। তো ছোটবেলা কোথায় কেটেছে? না, ছোটবেলা আমার গ্রামই কেটেছে। আমার গ্রামটা হচ্ছে লালমনিরহাট জেলা আদিতমারি উপজেলা সারপুকুর ইউনিয়ন টিপার বাজার, একদম প্রত্যন্ত অঞ্চল। সেখানেই আমার জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা। আপনি এখনো সেখানেই আছেন? হ্যাঁ, ম্যাক্সিমাম সময় আসলে কাজের সুবাদে হয়তো ঢাকা আসা হয়, আবার গ্রামেই সবসময় গ্রামের মানুষদের সাথে, গ্রামের মানুষের অধিকার আদায়, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তারা কিভাবে আরো সুন্দর জীবন পাবে, এইগুলো নিয়ে আসলে ব্যস্ততা। তো যদি ছোটবেলা লালমনিরহাট, সেই সময়টা কেমন দেখেছেন? বেড়ে ওঠা হয়েছে যেহেতু, নিশ্চয় অনেক গল্প রয়েছে, সবকিছু মিলিয়ে যদি একটু শুনতে চাই। দেখুন, আসলে গ্রামের মানুষের দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, তাদের যে বঞ্চনা, এগুলোর ভেতর দিয়ে কিন্তু আমি বড় হয়েছি বা দেখেছি। ছোটবেলা থেকেই দেখতাম প্রচুর মানুষের অভাব, দারিদ্রতা, কষ্ট, হাহাকার, এগুলোর ভিতর দিয়ে প্রকৃতি সৌন্দর্যের অপার লীলাভূমি, তিস্তা নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া নিজের জীবনটাও কিন্তু ওই নদীর মতোই করে সুন্দরভাবেই কাটিয়েছি আর কি। কখনো বুঝতে পারিনি যে এত দারিদ্রতা, এত কষ্ট, এত দুঃখ, দারিদ্রতার কষাঘাতে মানুষ যে জর্জরিত হয়, সেগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে আসলে একটা কঠিন শিলার মতো হয়ে, আবার ওই তিস্তার পানির মতো প্রবাহিত হয়ে ছোটবেলা আসলে জীবন সেখানেই শৈশব কৈশোর ওখানেই কেটেছে আর কি। আপনি যেহেতু সুন্দর করে কথা বলেন, মানে বই পড়ে এই অভ্যাস হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তো ছোটবেলায় কি বই পড়ার চর্চা ছিল বাড়িতে? না, ছোটবেলার বাসায় বই পড়ার চর্চা ছিল না, কিন্তু আমি ছোটবেলা থেকে কেন আমার ভালো লাগতো বই আমি জানি না। ছোটবেলা থেকেই আমি ব্রাক স্কুলে আমার পড়াশোনার হাতে খড়ি। আমি ছোটবেলায় পড়াশোনা একেবারেই পেতাম না। বাবা তখন ব্রাক স্কুলে দিলেন, সেখানে দেখা গেল না খুব ভালো করছি। সেখান থেকেই মূলত আসলে বই পড়ার একটা অভ্যাস, সেখানে কিন্তু দলগতভাবে পড়ার একটা অভ্যাস ছিল ব্রাক স্কুলে। সেই দলগত পড়ার অভ্যাস থেকে আসলে বই পড়ার প্রতি আমার। এটা কোন বয়স হবে বা কোন ক্লাস হবে? এটা আমরা ক্লাস 2010 সালে আমি পিএইচসি পরীক্ষা দিয়ে সেখানে ট্যালেন্ট পুলে বৃত্তি পাই। তো বলতে পারি ক্লাস 5-6 থেকে একটা বই পড়ার অভ্যাস হয়েছে। চমৎকার। তো আপনার বই পড়ার চর্চাটা আরো বিস্তারিত শুনতে চাই, তবে যার সাথে কথা বলছি তার সম্পর্কে আমরা তো কিছু তথ্য জানি, সেগুলো একটু জানিয়ে আসি।
দর্শক, যেটি আমাদের আজকের অতিথি বলছিলেন, লালমনিরহাটের আদিতমারির টিপার বাজার গ্রামের তরুণ স্বপ্নবাজ আমাদের আজকের অতিথি জামাল হোসেন, যিনি বইপ্রেমকে রূপ দিয়েছেন সামাজিক আন্দোলনে। 2014 সালে মাত্র 750 টাকা দিয়ে 10টি বই কেনার মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেন ষাঁড়পুকুর যুব ফোরাম পাঠাগার, যার বইয়ের সংখ্যা এখন 15,000। তার উদ্যোগে জন্ম নেয় অভিনব ধারণা সেলুন লাইব্রেরি, যা বর্তমানে ছড়িয়ে আছে 1,000-এরও বেশি সেলুনে। তার হৃদয় পড়ে থাকে গ্রামে, যেখানে পাঠাগারের পাশাপাশি চলছে বয়স্ক শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক বিরোধী কার্যক্রম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তার সেলুন লাইব্রেরি প্রকল্প আজও চলমান। প্রবীণ এবং সমাজ কল্যাণে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025। চলুন তার কাছে আবার ফিরে। এবং ষাঁড়পুকুর যুব পাঠাগারে আমি শুনেছি যে 60 থেকে 65 জন কিশোরীদের নিয়ে আপনি একটি সঙ্গীত শিক্ষা কার্যক্রম করছেন, সেটি নিয়ে অবশ্যই শুনবো। তবে ছোটবেলার গল্পে ছিলাম, একটু বাবা মার প্রসঙ্গে জানি। মা ছোটবেলা থেকেই দর্জির কাজ করতেন। আমরা দেখতাম যে টুকটুক শব্দ, যে আপনার সেলাই মেশিনের শব্দ দিয়ে আসলে বাবা কৃষি কাজ করতেন আর মা দর্জি কাজ করতেন। আমরা 2 ভাই 2 বোন, বোন দুটি বড়, বোন দুটির আপনার বিয়ে হয়ে গেছে। আমার আর 2 ভাই, আমরা ভাইটা পড়াশোনা করছে আর আমি এই সামাজিক কাজগুলো। আপনি কি সবার ছোট? না, আমি 3 নাম্বার। আচ্ছা, আমার 2 বোন বড়। তো ওখানে দেখেছি যে আসলে বাবা কৃষিকাজের পাশাপাশি অঙ্গীভূত আঞ্চারের উনি কাজ করতেন, আঞ্চারের কাজ করতেন আর পাশাপাশি কৃষি কাজ করতেন। আর মার সেলাই মেশিনের উপার্জন করা টাকা থেকেই আসলে মূলত আমাদের পড়াশোনা, বাবার যে সাপোর্টটুকু ছিল সেটা দিয়ে সংসার চলতো আর কি। আচ্ছা, একটু যদি পরিবারের গল্পগুলো আরেকটু জানতে চাই। থাকে না, আমরা ছোটবেলায় আসলে পরিবার থেকে অনেক কিছু শিখে, একদম ছোট থেকে শিখে আসলে সেটা বড় বেলায় আসলে প্রভাবটা পড়ে। আপনার জীবনে আসলে ছোটবেলায় এমন কি দেখেছেন যেটা মনে হয়েছে যে এখন আপনার জীবনে খুব প্রভাব ফেলছে? পারিবারিক শিক্ষাটা আসলে খুব বড় শিক্ষা। তবে আমি আমার পরিবারে দেখেছি যে সেটি, আমার মার সাথে আমার বাবা কিন্তু কোনো ঝগড়া দেখিনি আমি। এত কষ্ট, এত দারিদ্রতা, সেখানে কোনো দিন আমি দেখিনি তাদের মনোমালিন্য, এবং এটা একটি বড় বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি আমার বাবার কাছ থেকে দেখতাম এই যে আজকে স্বেচ্ছাসেবার কাজের যে যাত্রাটা, আমি বাবাকে দেখতাম, বাবার ওনার পকেটে টাকা নেই, কিন্তু কেউ যদি ওনাকে বলতো যে ভাই আমার তো আজকে খাবার নাই, ভাই আমার তো ঘরে টিন নাই, দেখতাম বাবা ধার দেনা করে হোক, যেভাবেই হোক, আমাদের বাঁশ বাগান ছিল, বাঁশ বিক্রি করে হোক ওই মানুষটাকে হেল্প করতো। ছোটবেলা থেকে আমি বাবাকে দেখতাম যে বাবা মানুষের ঘর করে দিচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এই কাজগুলো ছোটবেলায় আমি দেখেছি। সেখান থেকে আসলে আমার মনে হয় যে পরবর্তীতে যে স্বেচ্ছাসেবামূলক কাজ, মানুষের পাশে দাঁড়ানো, এটা আমার পরিবার থেকে আসলে শুরু হয়েছে। বুঝতে পেরেছি। তো স্কাউটিং এ আপনি কবে যোগ দেন? আমি 2011 সালে স্কাউটিং এ হরিদাস উচ্চ বিদ্যালয়ে স্কাউটিং এর মাধ্যমে আমার যে আসলে এই যে স্বেচ্ছাসেবা, যে লালন করা, মানুষের পাশে দাঁড়ানো, তখন আমি সেটা কি স্কুল লাইফে আমি স্কাউটিং শুরু করলাম। আচ্ছা, সেখানে কোন কোন বিষয়গুলো আসলে আপনাকে বদলে দিয়েছে? না, সেখানে বদলে দিয়েছে সেটা হচ্ছে দলগতভাবে কাজ করার যে একটা মানসিকতা, এবং বিষয়টা হচ্ছে আমরা যখন হাইকিং পার্ক করতাম, সবাই মিলে একটি জায়গায় গেতাম, হাইকিং পার্ক করতাম, সবাই দলগতভাবে আমরা যেই জায়গাটি যেমন দেখেছি তার চেয়ে পরিবর্তন করে আসা। আমরা হয়তো নোংরা একটি জায়গায় গিয়েছি, সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে আসার কার্যক্রমগুলো আমাদের খুব ভালো লাগতো। যে এই যে পরিবর্তন, যে আমরা যে জায়গায় যেভাবে আছি সেই জায়গাটা আরো একটু পরিবর্তন করে আসা, এই বিষয়গুলো আমার ভিতরে একটা তাড়না যোগাতো, উপলব্ধি যোগাতো। তার মানে আমরাও পরিবর্তন করতে পারি। তো সেই পরিবর্তনের অঙ্গীকার থেকে আপনি পাঠাগারও করেছিলেন এবং 750 টাকা দিয়ে আপনি 15টি বই কিনেছিলেন, সেটি কোন সময়? এটা আমি 2014 সালে তারায় তারায় দীপশিখা নামের একটি অনুষ্ঠান ঢাকা আসি। সেখানে আঞ্চলিকতা আসার কারণে আমি ওই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারি না। বিচারক স্যারের একটা বইয়ের কথা বলেন যে এই বইটি পড়লে আপনার আঞ্চলিকতা থাকবে না, কিন্তু আসলে আমি তখন তো অনেক ছোট, ক্লাস 7 থেকে 8 উঠবো। এই বইটি কোথাও খুঁজে আমি পাই না। এবং মানুষের ধারণা লাইব্রেরি মানে যেখানে বই বিক্রি হয় না, মানে গ্রামের মানুষের ধারণা যে যেখানে বই বিক্রি হয়। কিন্তু তখন আমি জানতাম না যে জেলা শহরে একটা অত্যাধুনিক সরকারি লাইব্রেরি আছে, এটা আমার জানা ছিল না। তখন আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করি, এই বইটির কথা বলি, তখন কেউ আর এই বইটি সন্ধান দিতে পারে না, বইটি নাই। তখন তো আমার ওই একটি বই খুঁজতে গিয়েই আমার ভিতরে উদয় ধারণা হলো যে আমি কেন একটা লাইব্রেরি করতে পারি না। তখন থেকেই আমার মাটির ব্যাঙ আমি একটা কিনলাম,
বাহ। আমি টাকা জমানো শুরু করলাম। এত ছোট বয়সে? এত ছোট বয়সে তখন আমার চিন্তা হলো। তখন আমার জমাতে জমাতে দেখা গেল যে মাটির ব্যাংক, আপনি তো জানেন ছোট ব্যাংক, 750 টাকায় ভরে গেল, মানে 5 টাকা 10 টাকা করে রেখে তখন আমি ভাঙলাম। ভাঙার পর আমি ওই যে লালমনিরহাটে চলে গেলাম, সেখানে 10টি বই দিয়ে আমি আমার লাইব্রেরিটা আমি যাত্রা শুরু করলাম আর কি। যে আমি কষ্ট করেছি, একটা বই খুঁজতে গিয়ে পাইনি, কিন্তু যাতে আরো অন্য 10 জন যুবক যাতে তাদের বই খুঁজতে না হয়, আসলে সেই তাড়না থেকেই আসলে কিন্তু লাইব্রেরি যাত্রাটা 14 সালে, তার মানে হচ্ছে 11 বছর আগে। তখন কি ভাবতে পেরেছিলেন যে এখানে এখন খুব সম্ভবত 15,000-এর মতো বই আছে, তো এই পর্যায়ে পৌঁছাবেন, এই স্বপ্নটা কি তখন দেখেছিলেন নাকি হতে হতে হয়ে গেছে? না, আমার একটা আত্মবিশ্বাস ছিল যে পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে কেউ না কেউ ভালো কাজ শুরু করলে সেটা থেমে যায়নি, এগিয়ে গেছে, মানে সেই আত্মবিশ্বাস ছিল। তবে এত বড় লাইব্রেরি হবে, এত দূর পর্যন্ত পৌঁছে যাব, এটা ধারণা ছিল না। এই জার্নিটাকে একা একাই একদম সম্ভব হয়েছে নাকি সাথে আরো বন্ধু বান্ধব পেয়েছেন? না, আসলে কোনো ভালো কাজ হয়তো একা শুরু হয়, কিন্তু তার আশেপাশে অনেক লোক থাকে। আমার অনেক বন্ধু বান্ধব ছিলেন, বিশেষ করে আমার কিছু শিক্ষা গুরুরা ছিলেন, আরো কিছু শুভাকাঙ্ক্ষী ছিলেন, যাদের সহযোগিতায় আসলে এত দূর পর্যন্ত আসা। যেমন লাইব্রেরি শুরুর দিকে বর্তমানে এই উপপরিচালক বিআরডিপি লালমনিরহাট মোসাম্মদ নুরুল আক্তার, উনি কিন্তু প্রথমের দিকে উনি কিন্তু আমাকে হাতটা ধরলেন যে লাইব্রেরিতে আসলে এইভাবে হয় না, তুমি এইভাবে এভাবে করো, বিভিন্ন সাপোর্ট পরামর্শ দিয়ে তিনি আমাকে আসলে সহযোগিতা করার মধ্য দিয়ে কিন্তু আসলে লাইব্রেরিটা যাত্রা হলো। প্রথম কোন 10টি বই ছিল বা কি বিষয় ছিল, এটা কি মনে আছে? আমার প্রথম 10টি বইয়ের মধ্যে ছিল ছোটদের অর্থনীতি রাজনীতি, তারপরে হচ্ছে আপনার আনিসুল হকের মা বইটি ছিলেন, তারপরে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের বই ছিলেন, আর প্রথম আলোর প্রকাশনীর যে 426 জন বীরোত্তম বীর প্রতীক নিয়ে যে একটি বই ছিলেন, এই বেশ কিছু বই নিয়ে, তারপরে 116 জন নোবেল বিজয়ীদের নিয়ে লেখা বই ছিলেন, মানে বেশ কিছু অনুপ্রেরণামূলক বই সেখানে আমরা যুক্ত করেছি। আপনি বলছিলেন যে আপনার শুরুর পেছনে কাদের ভূমিকা রয়েছে, এবং অনেক সময় হয় না যে একা শুরু করতে হয়, কিন্তু পরবর্তীতে অনেকে যোগ দেন, কিন্তু বাধাও তো আসে। কি কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন তখন? চ্যালেঞ্জ অনেক রকম। যেমন এলাকা থেকে প্রথম চ্যালেঞ্জটা এসেছে যে লাইব্রেরি মানে সেখানে গান বাজনা হবে, সেখানে আড্ডা হবে, সেখানে যুবকদের একটা দলাদলি হবে, এরকম একটা তাদের ধারণা ছিল। মানে যেহেতু আমার আদিতমারি উপজেলায় কোনো লাইব্রেরি ছিল না, আমি কিন্তু প্রথম 2014 সালে একটি উপজেলায় প্রথম লাইব্রেরি গড়ে তুলি। আচ্ছা, যার জন্য চ্যালেঞ্জটা আমাকে পদে পদে ফেস করতে হয়েছে। লাইব্রেরিটা যখন শুরু করেছিলেন তখন কতজন ছিলেন এবং এখন কতজন আছেন? শুরুর দিকে আমরা আমাদের বন্ধু বান্ধব মিলে 10-15 জন মিলেই আমরা শুরু করেছিলাম। এখন অনেকেই এর সাথে যুক্ত হয়েছেন আর কি। প্রায় আমাদের আদিতমারি উপজেলা এবং জেলার বাহিরেও প্রায় 1500 মতো শিক্ষার্থী আমাদের এই কার্যক্রমের সাথে এখন জড়িত রয়েছেন। যেটি বলছিলেন যে অনেকে ভাবছিল যে শুরুতে যে লাইব্রেরি মানে গান বাজনা হবে কিংবা বিশৃঙ্খলা হবে, উশৃঙ্খলতা হবে, তো তাদের অনুভূতি কি এখন? না, তারা আসলে গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল, তারা জানেনি যে আসলে লাইব্রেরি মানে বই পড়বে, সেখানে ছেলে মেয়েদের মুক্ত একটা চিন্তার জায়গা হবে। আর আমি তো জানি বা আপনারা জানেন যে লাইব্রেরি হলো গণমানুষের বিশ্ববিদ্যালয়, সেখানে কোনো দল মত, কোনো গ্রুপ মানুষ জাতি কিচ্ছু নেই, প্রত্যেকটা মানুষের জন্য একটি উন্মুক্ত স্থান লাইব্রেরি। পরে যখন তারা দেখলেন যে আসলে এখানে তো বই পড়া হয়, ছেলেমেয়েরা ভালো কাজ করছেন, এবং তখন তারা আমাদের সাথে থেকে সামাজিক যে বিভিন্ন টিয়াবু বা আন্দোলনগুলো, স্বেচ্ছাসেবামূলক কাজ, তখন তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং তারপরেও অনেক সময় অনেক রকম বাধা ফেস করতে হয়। যেমন হচ্ছে শুক্রবার শনিবার গানের ক্লাসের কথা যদি বলি, যে আমাদের ওই সারপুকুর যুব ফোরাম পাঠাগার আমরা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য প্রথমে শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে এটি একটি সামাজিক সংগঠনের মাধ্যমে, যেমন এইচআর, তারপরে বয়স্ক শিক্ষা, কৃষকদের মজার স্কুল, তারপরে দলিত হরিজন সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রা মান উন্নয়ন, হিজড়াদের তার অধিকার, তার স্বাস্থ্য, তার শিক্ষার যে কেন্দ্রবিন্দু, এটা কিন্তু ওই সারপুকুর যুব ফোরাম পাঠাগার। আমরা কি একটু ধারাবাহিকভাবে বিস্তারিত শুনতে পারি না লাবণ্য? একদমই তা, আমারও তাই মনে হচ্ছে। একটু ধাপে ধাপে, যে প্রথম কোন প্রজেক্ট হিসেবে যদি আমরা বলি, যে প্রথম কোন বিষয় নিয়ে আপনারা কাজ করা শুরু করেছেন, তারপরে তো আসলে অনেকগুলো বিষয় নিয়ে আপনারা কাজ করেছেন, যেটা আপনি পাঠাগার ছিল, তারপর কেন মনে হলো এটা একটা সামাজিক আন্দোলনের রূপ দেওয়া প্রয়োজন, সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা প্রয়োজন?
না, আমরা প্রথমে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আমরা যে লাইব্রেরিটি করলাম, পরবর্তীতে আমাদেরকে মনে হলো যে না, মানুষকে শুধু বই পড়ার চর্চা না, সেটা যাতে বাস্তবমুখী হয়। মানে আমরা সেই বাস্তব নিরিখে কাজ করার জন্য এই সংগঠনের পরবর্তী আমরা ধাপে ধাপে বিভিন্ন সামাজিক যে ট্যাবগুলো নিয়ে আমরা কাজ। যেটা লাবণ্য জানতে চাইলো, তো শুরুতে আপনারা কোন, আমরা প্রথমে বই পড়া নিয়ে, প্রথম শিক্ষার্থী, তারপরে আমরা দলিত সম্প্রদায় মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের যাতে পড়াশোনা, আমরা সেই কমিটিতে, সেই হরিজন পল্লীতে আমরা চলে যেতাম। আমাদের ওই সারপুকুর যুব ফোরাম পাঠাগারে যে স্বেচ্ছাসেবকরা আছে, তারা যাতে নাম লিখতে পারে, তারা যাতে তাদের জন্ম নিবন্ধনটা করতে পারে। কারণ আমরা, আপনারা তো জানেন যে দলিত সম্প্রদায় বাংলাদেশে এখন পর্যন্ত পিছিয়ে পড়া অনগ্রসর জাতি। সেখানে আমরা ওই কাজটা, যখন ওই কাজটা খুব প্রচুর সাড়া পেলাম, তখন আমার কাছে মনে হলো যে না, আমরা হিজড়া সম্প্রদায়দের নিয়ে আমরা কিছু কাজ করতে পারি। তখন হিজড়া সম্প্রদায়দের নিয়ে আমরা তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের অধিকার, তাদের বাসস্থান, তারা যে দেশের মানুষ, এই ভাবাটা তাদের মধ্যে আমরা শুরু করলাম। যেমনটা বলছিলেন যে আসলে গ্রামের মানুষ খুব সহজ সরল, তাদের চিন্তা ভাবনা খুব সহজ সরল, তাদেরকে বোঝাতে পারছিলেন যে আপনি আসলে কি উদ্দেশ্যে কাজগুলো করছেন? না, এবং এখানে অনেকবার আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছে যে আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তাহলে কেন তাদেরকে নিয়ে কাজ করছি? আর গ্রামের একটা ধারণা, যারা হিজড়া তারা এবং যারা প্রতিবন্ধী তারা অপয়া, অলক্ষী, তাদের দেখলে মানুষের সাহিত হবে না, মানে সাহিত হবে না বলতে তাদের দেখলে দিনটা মঙ্গলকর হবে না। এই ধারণাগুলো আমাকে পদে পদে আমাকে ফেস করতে হয়েছে। কেন আমি তাদের নিয়ে কথা বলবো? মানে তাদেরকে সমাজের মানুষ বা গ্রামের মানুষ মনে করে হিজড়া মানে তার বাবা মা খুব খারাপ কাজ করেছিল, যার জন্য সন্তান হিজড়া হয়েছে। এখন এই ট্যাবুট আছে। পরবর্তী যখন আমরা বললাম, বা আমাদের এই সংগঠন পথনাটকের মাধ্যমে, বিভিন্ন মা সমাবেশের মাধ্যমে আমরা যখন অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রামগুলো তাদের ডেকে ডেকে এনে তার বোঝাতে সক্ষম হলাম যে না, তারাও মানুষ, তাদেরও শরীরে রক্ত মাংস আছে, তারাও আমাদের মতো বাঁচতে চায়, তারাও ভালোবাসা চায়। যেখানে আপনি জানেন যে হিজড়া সম্প্রদায় ছোটবেলা থেকে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন, এই মানুষগুলোকে একটু ভালোবাসা দিলে সত্যি এই মানুষগুলো চাঁদাবাজি নয়, এই মানুষগুলো অত্যন্ত বিনয়ী, আবেগী এবং মানবিক। আমি আমার কাজ করার অভিজ্ঞতায় দেখেছি হিজড়া আসলে সত্যিকারই ওরা ভালো মানুষ। তাদের জন্য কার্যক্রমগুলো কি কি ছিল? তাদের জন্য প্রথমে ছিল তাদের লেখাপড়া, তারা যাতে শিক্ষা, তারা যাতে নামটা লিখতে পারে। তারপরে দ্বিতীয়টা তাদের অধিকারগুলো, আসলে সংবিধানে তাদের যে অধিকারগুলো দিয়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতাম, এবং তারা কিভাবে আসলে কোন প্রসেসে কথা বলবে। এবং আপনি জানবেন যে প্রত্যেকটি মানুষই তাদের পোশাক আশাক নিয়ে কথা বলে, এবং প্রত্যেকেই তাদের যে হাততালি দেওয়ার বিষয়ে কথা বলে। আসলে কিন্তু তারা খুবই আনন্দে থাকতে পছন্দ করে। কারণ কেন? তারা কঠিন সংগ্রামের মধ্যে যায়, তারা বাবা মা, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে একেবারে বিচ্ছিন্ন, যার জন্য তারা সবসময় একটু হাতে তালি দেওয়া, তারা একটু সাজগুজ করা, এটা তারা পছন্দ করে। তারপরে আমরা শিক্ষা নিয়ে কাজ করলাম, তাদের অধিকার নিয়ে, এবং তাদের যে স্বাস্থ্য বিষয়ে যে তাদের যে বিভিন্ন বিষয়, তখন আমরা তাদেরকে বুঝিয়ে, তাদেরকে একেবারে নিজের মানুষ করে যখন আমরা ইয়ে করলাম, তখন পরিবর্তনটা দেখা যাচ্ছে। কাজগুলো কি এত সহজ ছিল? কারণ আপনাদের তো সব সেক্টরে আসলে দখল ছিল না হয়তো। তো এই যে তথ্যপাত্র সংগ্রহ, সেগুলো সমস্যার সমাধান, এক একজনের তো এক এক সমস্যা, তো সেগুলো আপনারা কিভাবে করেছেন? না, কাজগুলো খুবই কঠিন, আপনার খুব চ্যালেঞ্জিং ছিল প্রথমের দিকে, কিন্তু আমরা যখন তাদের ভালোবাসাটা পাওয়া শুরু করলাম, মানে প্রথমের দিকে আপনি জেনে আশ্চর্য হবেন এবং খুশি হবেন যে লালমনিরহাট জেলায় প্রথম আমি কিন্তু এই হিজড়া সম্প্রদায়দের নিয়ে প্রথম আমি অভিযান করি। মানে তাদের যে জরিপ ডাটাবেস, আমি এখন আমাদের লালমনিরহাটে 62 জন হিজড়া সম্প্রদায়ের লোকজন রয়েছেন, এবং তাদের প্রথম আমরা সংখ্যায় নিয়ে আসি যে কতজন আসে লালমনিরহাটে এই হিজড়া সম্প্রদায়ের লোক আছেন। ডাটাবেস করার পর তারপর তাদের যে সরকারি যে সুযোগগুলো রয়েছে, সমাজসেবা থেকে, জেলা প্রশাসন থেকে, উপজেলা প্রশাসন থেকে, তাদের সাথে তাদের লিঙ্কেজ করে দিই। আগে সরকারি সুযোগ সুবিধা, তারপরে আমরা তাদের আসলে তার যে অধিকারগুলো, যে সে যে সমাজের মানুষ, এটা ভাবতে শুরু করি। তারা কি কোন ভাবে কথা বলে তার অধিকারটা আদায় হবে, কোন প্রসেসে গেলে রাষ্ট্র তাকে তার অধিকার দিতে বাধ্য, এইগুলো আমরা তাদেরকে বোঝাতে শুরু করি। পরবর্তীতে বিভিন্ন সুশীল সমাজ, বিভিন্ন সুশীল সমাজের সংগঠনগুলো আমাদের সাথে একত্রতা করে, এবং আমার পাশে এসে দাঁড়িয়ে, যেমন এনএনএমসি একটি অর্গানাইজেশন, সুজন, এই সংগঠনগুলো তখন আমাকে সাপোর্ট করে, তখন আমি এদেরকে নিয়ে আরো
কাজ করতে আমার সুবিধা হয় আর কি। তারপরে কি বিষয় নিয়ে কাজ করা শুরু করলেন? তারপরে আমরা এসএলএস আসলে বয়ঃসন্ধিকালীন যে শিক্ষাটা কিশোর কিশোরীদের, এটি সমাজের লোকের কাছে এখনো মাসিক মানে একটি অন্যরকম নাক সিটকানি। এখনো কিন্তু স্কুল কলেজে এখন পর্যন্ত স্কুল কলেজগুলোতে কিন্তু শারীরিক শিক্ষা বই থাকলেও কিন্তু যখনই বয়ঃসন্ধিকালের চাপটা আসে তখনই কিন্তু মুখ ঘুরিয়ে নেয়, শিক্ষকরা পড়াতে চায় না, তারা মনে করে যে এটা খুবই একটি বাজে ক্লাস হবে, ছেলেমেয়েরা হয়ে উঠ্টগুলো করবে। কিন্তু আসলে আমার জীবনেরই তো পার্ট বয়ঃসন্ধিকাল, আমার জীবন এটা তো ন্যাচারাল প্রকৃতিগত ভাবে যে মাসিক বয়ঃসন্ধিকাল। কিন্তু এই বিষয়গুলো গ্রামের মানুষরা এখনো অপবিত্র মনে করে। আপনি জেনে থাকবেন এখনো যদি কোনো মেয়ের মাসিক হয় স্কুলে যেতে পারে না, সেই স্কুলের পরিবেশ নাই, বা সেই শিক্ষকদের এখনো বন্ধু সুলভ আমরা আচরণ পাই না। এবং এখনো কিন্তু গ্রামের এখন টাবু আছে যে মাসিক হলেই রান্নাঘরে যাওয়া যাবে না, তারপরে হচ্ছে আপনার সে ভাত রান্না করতে পারবে না, বাইরে চুল খোলা রেখে যেতে পারবে না, গরুর যে গোয়াল ঘরে যে গোবর ফেলতে পারবে না। কিন্তু সেই নানান বাধ্যবাধকতা থেকেও কিন্তু সামাজিক ধর্মীয় কুসংস্কারের বাইরেও কিন্তু আমাদের যে ষাটপুকুর যুব ফোরাম পাঠাগার প্রায় 60টি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা এই স্যানিটারি প্যাড বিতরণ, তারপরে মাসিক দিবস, তারপরে হচ্ছে আপনার বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের যে সেবাগুলো দরকার, যে কোথায় গেলে তারা সেবাগুলো পাবে, এগুলো নিয়ে কিন্তু আমরা সচেতনতা বিতর্ক প্রতিযোগিতা, মা সমাবেশ, পথ নাটক করে আমরা সচেতনতার মাধ্যমে কিন্তু একটা বড় ধরনের বিপ্লব ঘটেছে। এখন কিন্তু আমার বোনেরা বা আমার যে ভাইরা, কিশোর কিশোর যে ভাইরা, তারা অনেকটা সচেতন হয়েছে, মানে আপনারা ট্যাবু ভেঙে দিয়েছেন। তো এই যে স্যানিটারি প্যাড আপনারা বিতরণ করছেন কিংবা বিতর্ক প্রতিযোগিতা, এগুলোর জন্য তো একটা ফান্ড দরকার, কিভাবে সেই ফান্ডটা কালেক্ট করছেন? দেখুন, আমরা যখন এই কাজগুলো উদ্যোগ নেই, আমাদের যে আমার কিছু শুভাকাঙ্ক্ষী, আমার যে শিক্ষকরা আছেন তাদের সাথে আমরা শেয়ার করি যে স্যার আমরা এই কাজটা করতে চাচ্ছি, কি করা যায়। আচ্ছা, তখন দেখা যায় যে ওই স্যারেরা আমাদের কিছু কিছু সহযোগিতা করেন, এবং আমাদের যে সংগঠনের যে সদস্যরা আছে তারা তাদের ব্যক্তি সদস্য চাঁদা থেকে আমরা এটা কার্যক্রম আমরা পরিচালনা এখন পর্যন্ত করে যাচ্ছি আর কি, কন্টিনিউ। এটাও একটা কঠিন বিষয় ছিল, কারণ আসলে এই বিষয়ে কথা বলতে এখনো অনেকে আসলে একটা শাই ফিল করে। সেই জায়গাটা থেকে আপনারা এই ট্যাবুটা ভেঙেছেন। তারপরে কি ধরনের কার্যক্রম করা হয়েছে বা কোন বিষয়ে কাজ করা শুরু হলো? এই যে আপনার এই যে বয়ঃসন্ধিকালের যে ট্যাবুটা ভাঙার একটি বড় ধরনের আমাদের যে প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছিলেন ব্র্যাক নামের একটি অর্গানাইজেশন। তারপরে আমরা আসলে বয়স্ক শিক্ষা আমরা কিন্তু পরিচালনা করছি। এলাকার মানুষরা যাতে, এটা কতটুকু সহজ হলো? না, এটা খুব কঠিন ছিল, এবং আমার এই স্কুলে আসার কারণে এটার নাম দিয়েছিলাম গরিবের বিদ্যালয়। আচ্ছা, এবং এটা নিয়ে গিয়ে অনেক মহিলার আপনার সংসার ভাঙা অবস্থা হয়েছিলেন। কেন তোমার 30-35 বছর তুমি বাচ্চা কাচ্চা মানুষ করবে, এই বয়সে কিসের গরিবের বিদ্যালয়ে তুমি লেখাপড়া করবে? এটা আমার জন্য খুব চ্যালেঞ্জ ছিল। প্রথমের দিকে সবাই হুমড়ি খেয়ে পড়লো যে জামালের গরিবের বিদ্যালয়ে আমরা যাব, সেখানে তারা পড়াশোনা করছে, তারা হিসাব পাতি শিখছে, আসলে কোনটা জাল টাকার নোট আমরা সেখানে শিখাতাম, আপনি টাকাটা কিভাবে রাখবেন, আপনার জমির দলিল পাতিগুলো কিভাবে রাখবেন। কেউ আপনার জানেন যে গ্রামে বয়সকালে কিন্তু সন্তানরা বাপ মার কাছে জোর করে জমি লিখে নেয়, মানে অসুস্থ যে বা এখানে একটা স্বাক্ষর দাও, তোমার ডাক্তারকে দেখাবো, সহজ সরল বাবা মা কিন্তু টিপসই বা স্বাক্ষর দিয়ে দেয়। সেই জায়গাগুলোতে কিন্তু আমরা ওই বয়স্ক শিক্ষা কেন্দ্র শুরু করলাম। তাদের নাম দস্তাবেজের পাশাপাশি তারা পুষ্টিকর খাবার কিভাবে খাবে, তারা কোথাও দেখে শুনে স্বাক্ষর দিবে, বা তারা কোনো মানুষের ভুল প্রচারণায় তারা প্রতারিত হবে না, এই বিষয়গুলো আমরা শুরুর মাধ্যমে বয়স্ক। তবে শুরুর দিকে খুব কঠিন ছিল আমার জার্নিটা, কারণ যখনই এই মহিলারা আসতেন, মানে আমারও স্কুলটা ছিল মহিলাদের জন্য বয়স্ক শিক্ষা কেন্দ্র। আচ্ছা, অনেক মহিলা অভিযোগ করা শুরু করলো, ভাই আমার যদি স্কুলে আসি তাহলে আমার সংসার টিকবে না। বললাম কেন? বলতেছে যে স্কুলে গেলে সচেতন হবি, মানে গ্রামের ভাষায় বলছে যে তাইলে তুই আমাকে রেখে চলে যাবি, তোর সংসার, তোর বাচ্চা কাচ্চা সামলাবি, তোর এগুলো তোর কাজ, স্কুলে যাওয়ার দরকার নেই। যখন আমরা ওই স্বামীকে বুঝালাম যে আপনার সংসারিক কাজের বাইরে এসে আপনার স্ত্রী যখন সচেতন হবে, আপনার স্ত্রী যখন নাম লেখা শিখবে, তখন আপনার সন্তান কিন্তু আপনার স্ত্রীর কাছে জানতে পারবে প্রাথমিক যে শিক্ষাটা, আপনার ছেলে মেয়েকে যে শিক্ষার যে বিষয়টা, আপনার ছেলে মেয়ে ভুল পড়লো কিনা, এই শিক্ষাগুলো আপনার ওইখান থেকে, আপনার ছেলে মেয়েকে কি ধরনের খাবার দিবেন, আপনার স্ত্রী যদি বয়স্ক শিক্ষা কেন্দ্রে যায় তাহলে এগুলো কিন্তু আপনার জানবে, এবং বাল্যবিয়ের ফলে কি কুফলটা বয়ে আনতেছে, এই বিষয়গুলো কিন্তু আমরা বয়স্ক শিক্ষার মাধ্যমে শিখাতাম যে এলাকার নানি দাদিদের। কারণ
কারণ তারা কিন্তু বাল্যবিয়ে দেওয়ার মানে গ্রাম অঞ্চলে বাল্যবিয়ের যে হার প্রবণতা কিন্তু এই বয়স্ক নারীরা, তাদের মধ্যে এখনো ট্যাবু আছে অল্প বয়সে বিয়ে দিতে হবে, নারীরা বোঝা সমাজের, নারী বিশের পরে নারীরা 20-তে বুড়ি হয়ে যায়। এই যে এই বয়স্ক মহিলাদেরকে আমি বয়স্ক শিক্ষার মাধ্যমে এনে তাদের সামাজিক যে অ্যাওয়ারনেস, যে নারীরা সম্পদ রূপান্তরিত হতে পারে। আপনারা বয়স্কদের শিক্ষাদান করছেন, সেটা আসলে কারা ক্লাস নিত বা সেই বিষয়ে যদি আপনারাই কি বা আপনি ক্লাস নিতেন? আমি ক্লাস প্রথমে শুরু করি, তারপরে আমার মতো কিছু উদ্যমী, আমার বন্ধু, আমার বড় ভাই তারা এগিয়ে আসেন। আমার পাশাপাশি তারাও শুক্রবার করে তারা এই স্কুলটা আমাদের কন্টিনিউ করতে না। বাকি আর কি কি কার্যক্রম শুরু হলো? তারপর বৃক্ষরোপণ আমরা বৃক্ষরোপণ আমরা করেছি। তারপর হচ্ছে আমাদের কৃষকদের যে স্কুলের কথা বললাম, যে তারা যাতে আসলে অর্গানিক উপায়ে, যে আসলে কৃষকরা তো সব সময় আপনার একটা প্রতারিত জায়গায় তারা থাকে, তারা তো অত্যন্ত সহজ সরল মানুষ, ভুলভাল বুঝে সার কীটনাশক তাদেরকে চাপিয়ে দিত এক পর্যায়ে। আমরা যে কৃষকরা যাতে সচেতন হয়, তারা যাতে অল্প খরচে এবং অর্গানিক উপায়ে যাতে কৃষি কাজ করতে পারে, এর জন্য আমরা তাদেরকে সচেতনতা করা শুরু করলাম। এবং সেই সচেতনতা শুধু নয়, নারী এবং পুরুষদের মিলে আমরা একটা সমিতি করে দিলাম তাদের ভিতরে। তারা লিডারশিপের মাধ্যমে তাদের সমস্যাগুলো যাতে তারা নিজেদের মধ্যে করে সমাধান করতে পারে, প্লাস হচ্ছে সেই জায়গাটাতে যদি কোনো বড় ধরনের সহযোগিতা, যেমন ধানে আপনার মাজরা পোকা লেগেছে বা কারেন্ট পোকা লেগেছে যেটাকে বলে, তাহলে সে ওই মুহূর্তে ওই কৃষকটা কোথায় যাবেন? তখন আমাদের ওই সারপুকুর যুব ফোরাম পাঠাগার আসলে তখন আমরা কৃষি কর্মকর্তা বা তাদেরকে ডেকে আমরা সেখানে আপনার চেষ্টা করি কৃষকটাকে তার সরাসরি একদিন সমাধান করার আর কি। তো এই যে বিষয়গুলো নির্বাচন করেন, হিজড়াদের নিয়ে কাজ করবেন কিংবা কৃষকদের সাথে কাজ করবেন, এটি কিভাবে করেন? এটি আসলে মাটির টান এবং একটি পরিবর্তনের যে হাওয়া। আসলে আমি চাই যে আসলে সমাজে কোনো মানুষই পিছিয়ে থাকবে না, সমাজের প্রত্যেকটি বঞ্চিত, নিপীড়িত, শোষিত মানুষ থাকবেন, প্রত্যেকটি মানুষ তার অধিকারের সাথে বাঁচবে, প্রত্যেকটি মানুষ তার অধিকার নিয়ে সম্মানের সাথে সগৌরবে বাঁচবে, কারো দয়া দাক্ষিণ্যে কিংবা করুণার পাত্র হয়ে নয়। এইটি উপলব্ধির জায়গা থেকে যে মানুষগুলো পিছিয়ে আছে, যে মানুষগুলো হাহাকার, কান্না, বঞ্চনা কোনোদিন পৌঁছায় না রাষ্ট্রের কাছে, এই উপলব্ধিটা আপনার কবে থেকে আসলে হলো যে আপনি নিজেও খুব ছোট কিন্তু এত বড় বড় কিছু চিন্তা নিজের কিভাবে তৈরি? আমি আসলে জানি না, তবে ছোটবেলা থেকেই আমার মানুষের কষ্ট আমাকে খুব কষ্ট দিত। ছোটবেলা থেকেই দেখতাম যে মানুষ কান্না করলে কেন যেন আমার খুবই খারাপ লাগতো। কোনো মানুষের বাড়ি পুড়ে গেছে, আমার খুবই আমি কান্না পেতাম। কেন পেতাম আমি জানি না, মানে কেন খারাপ লাগতো আমি জানি। তবে আমার ছোটবেলা থেকে মানুষদের জন্য কিছু একটা করার তাড়না ছিল। মানে ওই বয়সে আমার যখন একটা কলম ছিল, কোনো বন্ধু কলম নিয়ে যায়নি, আমি না লিখে কিন্তু তাকে দিয়ে দিতাম। এরকম অসংখ্য নজির কিন্তু আমার রয়েছে। কিন্তু একটু জানতে ইচ্ছে করছে, আপনি নিজেও তখন অনেক ছোট ছিলেন, এমন কি আসলে হয়েছে যে আপনি ছোট দেখে কেউ আপনাকে এই বিষয়ে আসলে একটু দেখে না, পাত্তা দেয় না আর কি, যে না তুমি তো ছোট, তুমি কেন এই বিষয়ে কথা বলছো, তুমি কেন এই বিষয়ে কাজ করছো, এরকম কি হয়েছে? অবহেলা করা, তাচ্ছিল্য করা, অবহেলা করা, যে বলছে এগুলো তো গরিব বড় লোকরা কাজ করবে, এগুলো রাজনীতিবিদ কাজ করবে, তোমার এগুলো গায়ে পড়ে ঠেকা পড়ে জামাল কি কাজ। অনেক জায়গায় এরকম তাচ্ছিল্য, অনেক জায়গায় শিকার হয়েছি, বুলিং এর শিকার হতে হয়েছে। অনেকে যেটা হয় যে সামাজিক কাজ যখন করে তখন তাদেরকে এভাবে দেখা হয় যে নিশ্চয়ই সে রাজনীতিতে নামবে, এজন্য সবার মন জয় করবার চেষ্টা করছে। আপনিও নিশ্চয়ই শুনেছেন। আমাকে এটা অনেকবার শুনতে হয়েছে এবং এটি একটা আমাকে বাস্তব যে হয়তো বা রাজনীতি করবে, ধান্দা খুঁজতেছে মানুষের সেবা, কিন্তু আসলে এটা কিছুই না। আমার আসলে মূলত ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে একটা পরিবর্তন হবে, এলাকাটা একটা সুন্দর জায়গায় যাবে। কিন্তু যেটা হয় না যে রাজনীতি, আমরা যেটা বুঝি রাজনীতি তো আসলে গণমানুষের জন্য, সমাজের জন্য, হ্যাঁ, সেখান থেকে তো আসলে মানুষের অনেক উপকার করাটা তুলনামূলক সহজ হয়। আপনি সাধারণ মানুষ হিসেবে যে কাজগুলো করছেন, সেক্ষেত্রে কি আপনার কখনো রাজনীতি করবার ইচ্ছা রয়েছে? না, দেখুন, পরিবর্তন যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে যদি ইচ্ছা, মনোবল এবং বাসনা থাকে তাহলে যে কোনো জায়গা থেকে করা যায়। তারপর হয় না একটা প্ল্যাটফর্ম। না, তবে হ্যাঁ, যদি কখনো সুযোগ হয় যে না আমার এই কাজগুলো আমি জাতীয় পর্যায়ে তুলে ধরার জায়গায় যদি কখনো রাজনীতি করার ইচ্ছা আপনার সুযোগ হয়ে ওঠে, নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে সেই জায়গাটা একটা বাসনা তো থাকেই।
আকাঙ্ক্ষা। তবে এই মুহূর্তে যে বাসনাটি সেটি হচ্ছে একটা সমাজ পরিবর্তনের, একটি নৈতিক স্বেচ্ছাসেবার মাধ্যমে একটি টেকসই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যেই সারা দেশে আমরা কিন্তু 64টি জেলা, 110টি উপজেলা এবং 8টি ডিভিশনে এই নৈতিক স্বেচ্ছাসেবার মাধ্যমে প্রায় 17 লক্ষ ইউথ কিন্তু আমার লিডারশিপের মাধ্যমে সারা দেশে আমরা একটা নৈতিক স্বেচ্ছাসেবার জাগরণ কিন্তু তৈরি করতে পেরেছি। 17 লক্ষ ইউথ, এবং সেটা 8টি ডিভিশনে, 110টি উপজেলা এবং 64টি জেলায় আমাদের কমিটি রয়েছে। এটা জাতীয় যুব ফোরাম কমিটি, যেখানে আমি সারা বাংলাদেশের লিড সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা কিন্তু একটা বিপ্লব বা একটা নৈতিক স্বেচ্ছাসেবার মাধ্যমে, সভাপতি হচ্ছে ডক্টর আরমান রহমান। আচ্ছা, এটার মাধ্যমেও কিন্তু রাজনৈতিক জায়গায় করলেই যে আপনার পরিবর্তন করতে পারে এমনটা নয়। এই সামাজিক কাজগুলো করে সমাজের বা পরিবর্তন করা যায়। তবে হ্যাঁ, রাজনীতি করলে হয়তো খুব বড় ধরনের একটা পরিবর্তন সম্ভব। তবে আমি মনে করি যে এই জায়গাগুলো থেকেও মনোবল, ইচ্ছা শক্তি থাকলে এই যেটা বলছিলেন যে আপনি প্রান্তিক মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন, যারা আঁধারে রয়েছে তাদেরকে আপনি আলোতে নিয়ে আসতে খুব ভালোবাসেন। তো স্বাক্ষর জ্ঞান এবং বিভিন্ন রকম তাদের, যেমন কৃষকদের পাশে আপনারা থাকছেন, তো এই ক্ষেত্রে আপনাদের নিজেদের ভেতর কি অনেক সময় ট্রেনিং নেওয়ার দরকার পড়ে না, কিংবা হয়তো সব ক্ষেত্রে আপনারা দক্ষ নন? অবশ্যই আমরা বিভিন্ন সময় আমাদের যে উপদেষ্টা কমিটির যে শিক্ষক রয়েছেন, যেমন সুনীল কুমার সূত্রধর স্যার, সহকারী অধ্যাপক আদিতমারি সরকারি কলেজ, তারপর আমার আরেকজন শিক্ষক রয়েছেন আরমান স্যার, ইতিহাস বিভাগ লালমিনার সরকারি কলেজ। এরকম কিছু গুণী মানুষের সান্নিধ্যে আসা, তারা তাদের পরামর্শ, তাদের ট্রেনিং, এবং বিশেষ করে হচ্ছে আমাদের সাবেক জেলা প্রশাসক আবু জাফর স্যার, এই বেশ কিছু ভালো মানুষের প্রশিক্ষণ, পরামর্শ, সহযোগিতার মাধ্যমে আমরা কিন্তু এই কাজগুলো করছি। কিভাবে করব, কিভাবে করলে ভালো হয়, তারা আমাদের ট্রেন আপ করে, তারা আমাদেরকে গাইড করে। এই মানুষগুলো তো মনের বিকাশ কিংবা সাংস্কৃতিক বিকাশের জন্য তো একটা গানের স্কুল আপনারা করেছেন, তো সেখানের কার্যক্রমটা একটু বিস্তারিত শুনবো, এবং কেন মনে হলো যে গান শেখানোটা প্রয়োজন? আসলে দেখুন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে সঙ্গীত চর্চার কোনো বিকল্প নেই। আর আমরা অনেকেই জানি যে লাইব্রেরি মানে শুধু বই থাকবে, ওখানে বই পড়াবে, এমনটা কিন্তু নয়। লাইব্রেরি মানে হচ্ছে সেখানে সকল সংস্কৃতি চর্চার আধার হচ্ছে লাইব্রেরি। সেখানে খেলাধুলা হবে, সেখানে আপনার গান চর্চা হবে, সেখানে বাদ্যযন্ত্র শেখানো হবে, মানে সংস্কৃতির সকল কিছু আধার সেই লাইব্রেরিতে। সেই জায়গা থেকে 18 সাল থেকে এই শিশু কিশোরদের যে তারা ছোটবেলায় থেকে যাতে মানবতা বা মানবতার যে মানুষের উপরে কোনো ধর্ম হয় না, মানবতা যে বোধ, যে লালন সাইজি যেটা বলে গেছে যে মানুষ বুঝলে সোনার মানুষ হবে, এই মানুষটা বুঝবে কিভাবে, সেই জায়গাটা থেকে দেখলাম যে এই ছোট ছোট শিশু কিশোরদের যদি আমি ছোটবেলা থেকে গান চর্চাটা করতে পারি, তাহলে গান তো কোনো ধর্মের নয়, কোনো গোত্রের নয়, কোনো জাতির নয়। সেই ধারণা থেকে আসলে ছোটবেলা থেকেই এই শিশু কিশোরদেরকে গান, কবিতা আবৃত্তি, তবলা, ঢোল, বাঁশি, ইউকেলেলে, বেঞ্জু, এইগুলোর প্রতি আকৃষ্ট করা শুরু। কারা শেখাচ্ছেন এখানে? আমার আপনার শানুর নামের একজন ভাই আছেন, উনি শেখাচ্ছেন, উনি উস্তাদ হিসেবে কাজ করছেন। নিরাময় আছেন, ওখানে ওরা এই গানের সঙ্গীতটাকে ওরা, যতটুকু জানি এটা আপনারা বিনা পয়সায়, একেবারে বিনা পয়সা। কিন্তু যারা শেখাচ্ছেন তারাও বিনা পয়সা শেখাচ্ছেন, আমার এই ভালো কাজে শরীক হচ্ছেন তারা। বাহ, চমৎকার। তাদের জন্য আমাদের অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রইল যে তারাও সমাজের জন্য এভাবে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছেন। একটু জানতে চাই যে আপনি গান শিখেছেন কিংবা কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারেন সেখানে? না, আমি একটারাটা করি, আমি মন্দিরে একটু বাজাই, চেষ্টা করি আমি নিজেও যেহেতু। তবে গান আমার খুব ভালো লাগে। গানটা আমি মনে করি প্রতিটি মানুষের গান জানা প্রয়োজন। তবে গান জানলে তার কষ্ট দূর হবে, তার সে মানসিকভাবে অনেকটা ভালো থাকবে। তো আপনি সবার কষ্ট দূর করবার জন্য সব সময় ভাবেন, এবং আপনার কথা ভেবেছিল জাতিসংঘ থেকে একজন এসেছিল, আপনার খোঁজ করেছিল, আমরা সেই গল্পটা একটু শুনি। আসলে এখানে সকল সাংবাদিক ভাইদের প্রতি আমার কৃতজ্ঞতা বা ভালোবাসা। আমি যে মানুষটির কথা বলতে চাই, এস দিলীপ রায়, উনি ডেইলি স্টার পত্রিকায় কাজ করেন। উনি আমার এই সেলুন লাইব্রেরি কনসেপ্টটি
যে আমরা যে সেলুনে যে বই পড়া যে কার্যক্রম করেছি, উনি কোনো একদিন হয়তোবা টিপার বাজার থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন, উনি দেখেন যে মানুষ নাপিতের দোকানে বই পড়ছে। এটি উনি ডেইলি স্টারে ছাপিয়ে দেন এবং এই পত্রিকাটি এত জনপ্রিয় হয়ে যায় সেই সময় দেশের বাইরে বিভিন্ন জায়গায় নাপিতের দোকানে বই, এটা কেমন, ও কি বিষয়, কি বৃত্তান্ত। সেই কৌতূহলের জায়গা থেকে জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা উনি সেই জাতিসংঘ থেকে আমার এই সেলুন লাইব্রেরি কনসেপ্টটি দেখার জন্য, যে নাপিতের দোকানে বই পড়তে পারে, এটা কেমন জিনিস, কি বিষয়। পরে উনি আমার এই সেলুন লাইব্রেরি দেখার জন্য আসছিলেন এবং সেই সময় দেশের বাইরে বিভিন্ন জন আসছিলেন। তবে জাতিসংঘের লোকটার আসার বিষয়ে আমার যে কাজগুলো সমাজের চোখে এতদিন আমি পাগলামি করেছি, এ কি করে পাগল, এই ওর খেয়ে কাজ নেই, ও কেন সমাজের এই কাজগুলো করছে, কি হবে এই কাজগুলো করে। তবে জাতিসংঘের যেদিন লোক আসছে, সত্যি সেদিন সমাজের মানুষ, সেদিন এত পরিমাণ গাড়ি এসেছে, মানে উচ্চ পর্যায়ে ঢাকা থেকে লোক গিয়েছে, সেদিন সমাজের অনেকটাই মানুষরা মনে করছে যে না, জামাল হয়তো ভালো কাজ করছে, যার জন্য এত জাতিসংঘ থেকে লোক আসছে। একদম, এটা আসলে অনেক বড় পাওয়া ছিল, মানে অনেক বড় একটি পাওয়া ছিল। একদম। আমরা যদি যেহেতু আসলে সেলুন লাইব্রেরি নিয়ে আসলে কথা চলে এসেছে, আমরা একটু যদি এই বিষয়টা একদম শুরু থেকে কিভাবে কি চিন্তা থেকে শুরু করলেন, যেহেতু একদম অন্যরকম একটা ঘটনা বলতে পারি, একদম কোথাও দেখিও নি শুনিও নি, তো একটু যদি আপনার কাছে শুনে আপনার গল্পটা। আমরা যখন 2014 সালে ষাটপুকুর যুব ফোরাম পাঠাগার শুরু করলাম, সেটা একটি ছোট্ট টিন শেড ঘরের মধ্যে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের বইয়ের সংখ্যা খুবই অল্প, সেখানে চেয়ার টেবিল বসার জায়গা নেই, খুবই সংক্ষিপ্ত, 10 জন লোক বসলে আর সেখানে বসার কোনো জায়গা থাকে না। সেই জায়গা থেকে আর আসলে তরুণরা সবসময় তাদের যদি সুবিধা দেওয়া হয় তাহলে তরুণরা সেটাকে গ্রহণ করে, আর একটি ভালো পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে। আর আমরা জানি যে এলাকায় ওই সেলুনগুলোতে সবসময় মানুষ বসে থাকে, ধূমপান করে, রাজনৈতিক আলোচনা হয়, আড্ডা হয়। আমি একদিন চুল কাটতে গেলাম, চুল কাটতে গিয়ে প্রায় 1-1.5 ঘন্টা বসে থাকলাম, আমি সিরিয়াল পাচ্ছি না, সিনিয়র আসতেছে তাকে ছেড়ে দিচ্ছি, শিক্ষক আসতেছে তাকে ছেড়ে দিচ্ছি, এরকম করে 1 থেকে 1.5 ঘন্টা সময় আমার অতিবাহিত হলো। এটা 16 শেষের দিকে, মানে 17 প্রথমের দিকে। তখন আমার উপলব্ধি হলো, না এখানে যদি আমার হাতে যে একটা বই থাকতো তাহলে তুমি বইটা পড়ে শেষ করতে পারতাম, আমার এই সময়টা কাজে লাগতো না, এটা কেমন হয়। তখন আমি সেই উপলব্ধির জায়গা থেকে সেলুন মালিক সমিতির সাথে কথা বললাম যে আপনাদের এখানে যদি আমি 5-7টা করে বই রাখা যাবে কিনা, বা এখানে অনুমতি নিতে হবে কিনা। তখন বললো যে না, কি হবে। তখন আমি বুঝলাম যে আপনার যে অপেক্ষাকৃত যে কাস্টমার গুলো আছে তারা তো হই হুল্লোড় করে, আপনাকে প্রেশার কিক করে, ভাই তাড়াতাড়ি করেন, আমার কাজটা আগে দ্রুত করে দেন, এই কাজটা হবে না। তখন আমরা সেলুন মালিককে বোঝালাম যে আপনার যে কাস্টমার আসবে বসে থাকবে তাকে বলবেন ভাই আপনি এই সময়টা একটু বইটা পড়েন, আমি কাজটা শেষ করে আপনাকে আপনার কাজটা করে দিচ্ছি। যখন তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হলাম তখন তারা আমাদের অনুমতি দিল। আমরা প্রথমেই লালমনিরহাটের আদিতমার উপজেলায় শুরু করলাম। শুরু করার পরে তারপরে আমরা লালমনিরহাট জেলায় 5টি উপজেলায় 30টি সেলুনে আমরা পরীক্ষামূলকভাবে এই কি ধরনের বই রাখলেন? এগুলো আমরা মোটিভেশনাল এবং ছোট ছোট বই, যেগুলো আপনার যেমন কিভাবে আপনি ভালো করে কথা বলবেন, আপনার ব্যবহারিক বংশের পরিচয়, সেলফ ডেভেলপমেন্ট, এবং অল্প কথার মধ্যে আপনি যাতে ছোট্ট মেসেজে আপনি উপলব্ধি 20-30 মিনিটে 1 ঘন্টার মধ্যে একটা বই পড়ে শেষ করতে পারেন, মানে নীতি বাক্যমূলক বইগুলো। যখন এই তরুণ সমাজের জন্য এই বইগুলো আমরা দিলাম তখন তরুণ সমাজ ব্যাপক একটি জনপ্রিয়তা পেল। এই মোবাইল, ইউটিউব, ফেসবুকের যুগেও তারা দেখি না ওই হার্ড যে বইটি তারা পড়ছে। একদম প্রথম দিকে কাদের সহযোগিতা পেয়েছেন, বা শুরুটা কিভাবে হলো, বা কি কয়টা সেলুন দিলেন, এগুলো মিলিয়ে শুনবো গল্পগুলো। প্রথমে আমরা লালমনিরহাট জেলার আদিতমারির টিপার বাজার গ্রামে কিছু আমরা সেলুনে 5 থেকে 7টা সেলুনে আমরা বই দিয়ে শুরু করি। পরবর্তীতে এটা জেলার 30টি সেলুনে আমরা এই সেলুন লাইব্রেরিটা দিই। দেখার পরে দেখি তরুণ সমাজ ভালো সাড়া পাচ্ছি, বিভিন্ন সেলুন থেকে ফোন আসছে, ভাই আমাদের বইগুলো পরিবর্তন করে নিয়ে যান। আমরা 10 থেকে 15টা করে বই দিতাম এবং সপ্তাহ 15 দিন পর পর আমরা এই বইগুলো পরিবর্তন করে নিয়ে আসতাম। আচ্ছা, যেহেতু আমাদের বইয়ের সংখ্যা কম, এই মানে একটি নাপিতের দোকান থেকে আরেকটি নাপিতে ওই বইগুলো আমরা পরিবর্তন করে দিয়ে আসতাম। দেখলাম না প্রচুর পাঠক পড়ছে। সহযোগিতা কাদের পেয়েছেন এমনিতে এলাকার? না, এলাকার সেরকম সহযোগিতা, আমাদের যে বন্ধু বান্ধব যে সহপাঠীরা ছিলেন তারা এই কাজটা সহযোগিতা করেছেন বইয়ের ক্ষেত্রে। সেরকম তাদের আমরা এলাকাবাসী সেরকম সহযোগিতা আমরা সেই ক্ষেত্রে পাইনি এই সেলুন লাইব্রেরি কনসেপ্টের ক্ষেত্রে। তবে হ্যাঁ, সহযোগিতা করেছেন আপনি সেলুন মালিকরা।
তারা এখনো সহযোগিতা করছেন বলেই কিন্তু যে আমার যে বাসনা, যে স্বপ্ন যে একটি জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণ হবে, তরুণরা বইয়ের দিকে আকৃষ্ট হবে, সেটা কিন্তু এখনো অব্যাহত রেখেছে কোনো রকমই কোনো পারিশ্রমিক ছাড়া এই সেলুন মালিকগুলো। তারপরে আমরা এটা জেলা থেকে সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার ফলে, যেটা আমি বলছিলাম যে এস দিলীপ রায় দাদা সংবাদের মাধ্যমে সরকার এটি গ্রহণ করলেন এবং আমার পরামর্শ কর্মে সারা দেশে বর্তমানে 1234টি সেলুন লাইব্রেরি কিন্তু গড়ে উঠেছে এবং সেখানে অসংখ্য পাঠক তার পছন্দের বই পড়তে পারছে তার সময় মতো করে। সে যে সময়টুকু সেই অপেক্ষিত সেলুনে থাকছেন সেই অপেক্ষিত সময় কিন্তু সে তার বইটি পড়ছেন, জ্ঞান অর্জন করছেন। আসলে আমরা নরসৌন্দর্য সুন্দর হওয়ার জন্য, একটু চাকচিক্য হওয়ার জন্য, কিন্তু মনের যদি সৌন্দর্য না হয়, মনের ভিতর যে ক্ষুধা, মনের ভিতর যে তাড়না বা জানার যে আগ্রহটা যদি না থাকে, তাহলে কিন্তু আসলে বাহ্যিক যে সৌন্দর্য কিন্তু কোনো বড় বিষয় নয়। তবে এই কাজটির জন্য আমরা অনেক প্রশংসিত হয়েছি বিভিন্ন মহলে, বিভিন্ন জায়গায়। এখনো বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন করে, ভাই আপনার এই কাজটি, সাধুবাদ জানা যে আসলে সেলুন লাইব্রেরি কনসেপ্টটি খুবই ভালো ছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকেও বোধহয় আপনাদের এই বিষয়ে গত সেপ্টেম্বরে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। না, আমরা এই আপনার এই সেলুন লাইব্রেরির কনসেপ্টটি ব্যাপক জনপ্রিয়তা হওয়ার কারণে তখন 20-21 অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটি রাষ্ট্রীয়ভাবে আমার এই উদ্যোগটি সারা দেশে ছড়িয়ে দেয় সরকারিভাবে জেলা প্রশাসনের মাধ্যমে। বাহ। আর ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 যে আপনি পেলেন, সেটি কারা দিয়েছিল? কিংবা এটা ভালো লাগার জায়গা এবং অন্যরকম একটা অনুভূতির জায়গা যে আসলে আমরা কাজ যখন শুরু করছি তখন কিন্তু পুরস্কার কিংবা অ্যাওয়ার্ড এগুলোর কোনো প্রত্যাশা বা আশা ছিল না। আমরা করে গেছি যে একটা ভালো কাজ করছি, সমাজ পরিবর্তনের জন্য করছি, করে এরকম করেই যাচ্ছি। 14 সাল থেকে কাজ করার পরিপ্রেক্ষিতে আমাদের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা 15 সেপ্টেম্বর 2025-এ আমাকে জ্যেষ্ঠদের প্রতি সেবা এবং সমাজ সেবা অসাধারণ অবদানের জন্য সারা দেশে 12 জন তরুণকে এই ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেন। তার মধ্যে আমি সমাজ সেবায় অসাধারণ অবদানের জন্য এই পুরস্কারটি পাই। এটি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার পেয়ে আমার দায়িত্ব আরো বেড়ে গেছে, আরো সমাজকে কিভাবে আরো সুন্দরভাবে এই দেশটাকে পরিবর্তন করা যায়, সমাজটা কিভাবে পরিবর্তন করা যায়, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি। আর কি কি স্বপ্ন দেখেন সামনের দিনগুলো নিয়ে? কি পরিকল্পনা আছে সামনের দিনগুলোতে? আমি একজন তরুণ হিসেবে বলতে চাই, তরুণ সমাজকে আরো যুগোপযোগী প্রশিক্ষণ দিতে হবে, যুবকদের জন্য আরো পরিবেশ তৈরি করতে হবে, যুব নীতিমালা করতে হবে, যুবকদের জন্য সাংবিধানিকভাবে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং একটি অসাম্প্রদায়িক সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে লাইব্রেরি, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে এবং একটি সুস্থ ধারা সংস্কৃতি চর্চা যাতে হয়, যার জন্য আপনার গানের স্কুল হতে পারে, লাইব্রেরি আপনাকে অবধারিত করতে হবে আর কি। একটু ব্যক্তিগত এবং দলগতভাবে আপনি আপনার এলাকায় কিংবা 64 জেলায় করছেন, রাষ্ট্রীয়ভাবে কাজ করবার জন্য কি যে আপনি উপদেষ্টাদের সাথে কথা বলেছেন কিংবা এ ধরনের কোনো প্ল্যাটফর্মে গিয়েছেন? হ্যাঁ, রাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারক মহলে আমার বিভিন্ন সময়ে কথা বলার সুযোগ হয়েছে এবং আমি বলেছি যে আসলে সমাজ পরিবর্তন করতে গেলে যুবকদের পিছনে ফেলে নয়, যুবকদের শুধু খাতা কলমে লিপিবদ্ধ করেই নয়, যুবকদেরকে ভালোবাসতে হবে, যুবকদের কথা শুনতে হবে, যুবকদের সাহস যোগাতে হবে। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি যে যুবকদের শুধু মুখে মুখে বলা হয় যে যুবকদের জন্য এটা করব ওটা করব, যুবকদের কিন্তু আসলেই কাছে ডেকে ভালোবেসে যুবকদের কথা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে কিন্তু শোনা হয়নি। যদি প্রথম থেকেই স্বাধীনতার পর থেকে যদি যুবকদেরকে প্রাধান্য দেওয়া হতো, যুবকদের ভালো কাজগুলোকে উৎসাহ উদ্দীপনা দেওয়া হতো, তবে কিন্তু অনেক আগেই এই বাংলাদেশ একটি অনেক সুন্দর বাংলাদেশ হতো, অনেক আগেই এই বাংলাদেশ একটি মডেল সুন্দর বাংলাদেশ হতে পারত। অবশ্যই আমরাও পরিবর্তনের অপেক্ষায়, আপনারাও এখন অনেক ভালো কাজ করছেন, সেটা আমাদের জন্য ভীষণ ভালো লাগার। কিন্তু এই জায়গাটা একটু জানতে চাই যে আপনার সামাজিক কাজ এবং আপনার পড়াশোনা সবকিছু সমন্বয় করতেন কি করে? এটা খুব কঠিন হয়ে যেত, তবে মানুষের জীবনে যদি ইচ্ছা শক্তি থাকে, আমি বলতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে 3টি জিনিসের সমন্বয় দরকার: বিশ্বাস, ভক্তি, প্রেম। এই 3টি জিনিস যদি কোনো মানুষের মধ্যে থেকে থাকে, তবে সেই মানুষটি শত দারিদ্রতা, শত কষ্ট, শত লাঞ্ছনা সবকিছু অতিক্রম করতে পারবে। একটি মানুষের মধ্যে যদি, আমারও খুব কষ্ট হয়েছে, সবকিছু মিলে
অনেক বন্ধুর অনুষ্ঠানে যখন যেতে পারিনি অনেক রকম কথা শুনতে হয়েছে, আবার অনেক আপনার মায়ের সাথে বাবার সাথে অনেক দাওয়াতে যখন যেতে পারিনি অনেক রকমের কথা শুন। তবে তার মধ্য থেকেও পড়াশোনা, পারিপার্শ্বিকতা, সামাজিকতা সবকিছু মিলেই এই মানুষগুলোর জন্য ওই শুধু বিশ্বাস, ভক্তি, প্রেম এই তিন মিলেই আসলে আমাকে চলতে হয়েছে। আমরা আপনার লাইব্রেরি নিয়ে তো শুনছিলাম, তবে ব্যক্তি মানুষটার ভালো লাগা সম্পর্কে তো না জানলেই না। আপনার প্রিয় লেখককে কিংবা প্রিয় বই কোনগুলো? ভারতের এপিএম আবুল কালাম আজাদ স্যারের, উনি আমার একজন প্রিয় ব্যক্তিত্ব। ওনার আমি জীবনীটা পড়েছি যে উনি আসলে ছোটবেলায় আপনার পত্রিকা বিক্রি করতেন, সেখান থেকে একজন সংগ্রামী মানুষ হয়ে ওঠার গল্প। আমাদের বাংলাদেশে আনিসুল হক স্যার আমার একজন প্রিয় লেখক। তারপরে হচ্ছে আমার হুমায়ুন আহমেদ রয়েছেন। আমার বেশ কিছু, বিশেষ করে আমার সবচেয়ে ভালো সাহিত্য অঙ্গনে হচ্ছে কাজী নজরুল ইসলামকে আমি ধারণ করি, ওনাকে আমার সবচেয়ে ভালো লাগে। আর প্রিয় উপন্যাস কিংবা প্রিয় বই? আমার প্রিয় বই হচ্ছে আপনার লুৎফর রহমানের উন্নত জীবন। বাহ, যেটির কারণে আপনি সবার উন্নত জীবন দেখতে চান। আমরা জানি যে আপনি খুব ভালো আবৃত্তিও করেন, আজকে কি আমরা একটা আবৃত্তি শুনবো? অবশ্যই, আমি শোনাবো মানুষ কবিতাটি। আচ্ছা। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ারে খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়াইয়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল প্রান্ত দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হল মন্দির, ভুগারি ফিরিয়া চলে, তিমি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুকারি ফুকারি কয় ওই মন্দির, পূজারি হায় দেবতা তোমার নয়। মসজিদে কালছির্নি আছিল অঢেল গুস্তুটি, বাঁচিয়ে গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুচাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখিল এটা, ভুকা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্তুর উঠি নিয়ে মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তবে মসজিদে মন্দিরে প্রভু নাই রেখো মানুষের দাবি, মোল্লা পুরুত লাগিয়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গি যে গজনী মামতে, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ে যত তালা দেয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। কি চমৎকার! দেখেছো, আমি যদি না জিজ্ঞেস করতাম তাহলে তুমি এত সুন্দর কবিতা আবৃত্তি শুনতে। সত্যি তাই, তোমাকে ধন্যবাদ সুমান, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিশ্চয়ই অনেক কবিতা আপনার মুখস্থ রয়েছে। হ্যাঁ, আমি বেশ চেষ্টা করেছি আর কি কবিতাগুলোকে ভালোবাসা, ভালো লাগার জায়গা থেকে এগুলো করার। যেগুলো একটা তো হলো আমাদের অবশ্যই বই হাতে নিয়ে পড়ার শান্তিটা অন্যরকম, কিন্তু তারপরে প্রযুক্তি আসলে অনেক পরিবর্তন হয়েছে। তো এই বই পড়ার অভ্যাস নিয়ে আসলে আপনারা কিভাবে ভাবছেন? এটার কি কোনো পরিবর্তন ঘটাবেন, বা নাকি একই রকম ভাবে লাইব্রেরিতে গিয়েই সবাই পড়বে এমনটাই ভাবছেন? না, খুবই যুগোপযোগী খুবই সুন্দর কথা বলেছে আপু। সেই বিষয়টা হচ্ছে যে প্রযুক্তির সাথে তরুণ প্রজন্মকে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টাটা আমাদেরকে করতে হবে। আমি দাবি জানাবো এবং আমরাও চেষ্টা করছি যে আসলে তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তির যেটা ই বুকের কথা বলছে, যে আসলে তরুণদেরকে দ্বার গোড়ায় কিন্তু আপনাকে সেবাটা দিতে হবে। তবে এটা খুবই ভালো উদ্যোগ, তবে এটি খুবই সময় সাপেক্ষ একটি বিষয়। আমরাও চেষ্টা করছি যে তরুণ প্রজন্ম যাতে ই বুকের মাধ্যমে তার ঘরে বসেই দেশ বিদেশের খুব কাছে থেকেই সে যাতে বইটা পড়তে পারে, সেই আমরা এটাও চেষ্টা করছি এবং এটা হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ যুগের সাথে তাল মিলিয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে গেলেই কিন্তু দেশটা এগিয়ে যাবে। একদম। তো যুগের সাথে তাল মেলানোর কথা যেহেতু আসছে, যে শিক্ষা ব্যবস্থাতেও তো অনেক পরিবর্তন এসেছে। যেমন আগে এক সময় ছিল আমাদের স্যাররা অনেক পিটানি দিতেন এবং অনেক শাস্তি দিতেন, কিন্তু এখন তো সেটা দেওয়া যায় না। এখন আসলে সৃজনশীল পদ্ধতিতে পড়াশোনা করানো হচ্ছে। তো এই পদ্ধতিটা আসলে আপনার কি মনে হয়
মানে যুগের যে পার্থক্যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন এসেছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? না, আসলে সকল অবশ্যই সৃজনশীল পদ্ধতি একটি ভালো পদ্ধতি, তবে আমার কাছে যেটি মনে হয় যে দীর্ঘদিন শিক্ষা নিয়ে কাজ করার শিক্ষকদের গুণগত প্রশিক্ষণ প্রয়োজন। বা শিক্ষক আমরা যেখানে ক্লাসরুমে ক্লাসগুলো করছি সেগুলো একটু সুন্দর হওয়া দরকার, আমাদের ওয়াশরুমগুলো আরো সুন্দর হওয়া দরকার, পরিবেশটা সুন্দর হওয়ার দরকার। সেই আপনার বাপদাদার আমলের ধ্যান ধারণা চিন্তা নিয়ে কিন্তু বর্তমান যে তরুণ প্রজন্ম যাদেরকে জেনজি বলছি, সেই সময় আসলে খাপ হচ্ছে না। হ্যাঁ, শাসন আপনি অবশ্যই করবেন, সেই শাসনের মাত্রাটা সে আগের মতো বেদ দিয়ে পিটিয়ে আপনার শাসন এখন হবে ভালোবাসে, আদর করে, সোহাগ দিয়ে। আর ভালোবেসে বিশ্ব জয় করা যায়। আর আপনি বেদ দিয়ে হয়তো কিছুক্ষণ আপনি তাকে শাসন করতে পারবেন, কিন্তু হয়তো ওই যতক্ষণ পর্যন্ত আপনার ক্লাসে থাকবে, কিন্তু যখন ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে বুঝিয়ে পড়বেন, তাহলে কিন্তু আমার সম্ভব। তবে যে সৃজনশীল পদ্ধতির কথা আপনি বললেন, সেখানে যদি সরকার যদি আপনার শিক্ষকদের যথার্থ প্রশিক্ষণের ব্যবস্থা করেন, তাদের শিক্ষার্থীদের যে সুযোগ সুবিধাগুলোর কথা যেগুলো বললাম, যে অনেক স্কুলে আপনি যাবেন, সেখানে দেখবেন আপনার বোর্ড নেই। অনেক স্কুলে যাবেন যে আপনার চেয়ার আছে, টেবিল নেই। অনেক স্কুলে দেখবেন আপনার ভাঙাচুরা অবস্থা, যেখানে মনেই বসবে না। সেখানে কিভাবে আপনি 8 থেকে 9 ঘন্টা একটা শিক্ষার্থীকে রাখতে চান মারপিট করে? যার জন্য হচ্ছে আমার সৃজনশীল পদ্ধতি অবশ্যই হলো। তবে আমার যেটা মনে হয় একজন তরুণ হিসাবে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ঢেলে সাজানো উচিত এবং বিশেষদের তাল মিলিয়ে সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা করলেই কিন্তু আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। এই কথা পর আসলে কোনো কথা চলে না, আসলে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায় এবং আপনি সেই ভালোবাসাটুকুই সমাজের দিকে দিকে দেওয়ার চেষ্টা করছেন। আমরাও সেই ভালোবাসাটুকু আজ পেয়ে গেলাম এবং ভালোবাসা দিতেও চাই আপনাকে। এত সুন্দর সুন্দর কাজ করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ, মাছরাঙা টেলিভিশনকে, বিশেষ করে রাঙা সকালকে, যে আসলে অনেক স্বপ্নের একটি জায়গা ছিল, যে অনেক বড় বড় অতিথিরা এখানে এসে কথা বলতেন, আমি এটা দেখতাম নিয়মিত। সেখানে যে আমার সৌভাগ্য হলো, এবং সেই সাথে যারা আমার এই সামাজিক কাজগুলোকে বিভিন্ন সময় সহযোগিতা করে আসছেন, সেই সকল মানুষদেরকে ভালোবাসা জানাই। আর আমার যে লাইব্রেরিটি, ছোট লাইব্রেরি থেকে একটি বড় ভবন হয়েছেন, সেই লাইব্রেরিটির যে সহযোগিতা করেছেন রবিন প্রিন্টিংস গ্রুপের মালিক শাহিন স্যারকেও আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকবেন।